নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা, আদাব, সমস্ত বন্ধু, বান্ধবী, ছাত্রছাত্রী, সহকর্মী, সহমর্মী, আমার আত্মীয় পরিজন, শুভানুধ্যায়ী, ফলোয়ার, যে যেখানে আছেন, তাদের সবাইকে শুভকামনা জানিয়ে এই 2024-এর শেষ আলোচনা লাইভ আজকে শুরু করছি। এই আলোচনার উদ্দেশ্য নিজের ঢাক পেটানো নয়। এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি এই বয়সে এত কিছু করতে পারি একটা বছরে, হ্যাঁ, তাহলে সকলেই করতে পারে এবং করে চলেছি আমরা প্রত্যেকেই। আমরা হয়তো অনেক সময় ঠিক বুঝতেই পারি না যে আমরা কত কাজ করে চলেছি, হ্যাঁ, কিন্তু এইটা বারবার নিজেকে মনে করিয়ে দেওয়া খুব দরকার যে আমিও পারি। হ্যাঁ, গুড মর্নিং আজমল। শোনো, তা এই দেখো, আমি আবার আসছি জানুয়ারি মাসের শেষে। এখন তো চাকরি ছেড়ে দিয়েছি, আমেরিকার একটা দারুণ লুক্রেটিভ জব, হ্যাঁ, অনেক শ্রদ্ধা, অনেক সম্মানের একটা চাকরি ছেড়ে দিয়েছি নিজের ইচ্ছে, খালি দেশে গিয়ে যাতে দীর্ঘ সময় থাকতে পারি। কারণ এই 40 বছরের আমেরিকার জীবনে দেশে গিয়ে তো দীর্ঘদিন থাকতে পারিনি, কি করে পারবো? ছুটি তো এত পাওয়া যায় না। তো তার মধ্যে মধ্যে গেছি অনেক টাকা খরচ করে, প্রত্যেকবার যাওয়া আসার এত খরচ, আর ধকল, সাংঘাতিক শারীরিক ধকল। তো যাই হোক, এক টানা করে গেছি বছরের পর বছরের পর বছর, কিন্তু কখনোই 3 সপ্তাহর বেশি বা 1 মাসের বেশি যেতে পারিনি। হ্যাঁ, কেবলমাত্র আমার বাবা যখন মারা গিয়েছিলেন 2017-র আগস্ট মাসে, তখন সেই বছর প্রথমে একবার গিয়েছিলাম, তারপরে আবার একবার যেতে বাধ্য হলাম এবং সেই সময় বেশ কিছুদিন কাটিয়ে এসেছিলাম, কিন্তু তার পরিস্থিতি আলাদা ছিল, বেড়ানোর বা আনন্দ করার পরিস্থিতি তো ছিল না। কিন্তু এই চাকরি ছেড়ে দেওয়ার পর, রিটায়ার নিয়ে নেওয়ার পরে, তারপরে আমি ঠিক করেছিলাম যে একটা বয়সের পরে আমি কাজ ছেড়ে দেবো, আমার আর টাকার দরকার নেই, আমি যা আছে বাবা আমি তাতেই সন্তুষ্ট, আমার তাতেই বাকি জীবন কেটে যাবে। আর আমার ওয়াইফের খুব সাপোর্ট সবসময় ছিল। তা সেই সাপোর্টের জোরে, আমার ফ্যামিলির সাপোর্টের জোরে আমি কাজটা করতে পেরেছি। তো যাই হোক, আমি একটু অসুস্থ, মাঝে মাঝে কাশবো। এখানে হচ্ছে কি, এই ক্লাইমেট চেঞ্জের জন্যে, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডার সময় ঠান্ডা পড়ছে না। এটা একটা মারাত্মক বিপর্যয়। হ্যাঁ, এই নিয়ে কোনো আলোচনা নেই। এর কারণে মানুষের শরীর অসুস্থ হয়ে পড়ছে, কারণ মানুষের শরীর একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওই জন্য আমি লিখেছি আজকে যে ঠান্ডা আর অঠান্ডার মধ্যে রাজায় রাজায় যুদ্ধ হয়, সেই যুদ্ধ চলছে, ঝগড়া চলছে, আর আমাদের মতন উলু খাগড়ার প্রাণ যাচ্ছে, কারণ আমরা সেই তার সঙ্গে পরিচিত না। শীতকালে শীত পড়বে, গরমকালে গরম পড়বে, যেটা হওয়ার সেটা হবে, কিন্তু এমন ঝগড়া চলছে। কোনোদিন সাংঘাতিক ঠান্ডা এখানে পড়ে গেল একদিন মাঝখানে, একদিন এই সপ্তাহ খানেক আগে, সপ্তাহ 10 দিন 12 দিন আগে সে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেল, -5 -6 এরকম হয়ে গেল। হ্যাঁ, আবার তারপরেই আজকে আমি দেখাতে পাচ্ছি না, এখন তো এখানে দিনের বেলা, সকাল মানে 9:45 বাজে, রোববার। আজকে হচ্ছে গিয়ে কত, 29শে ডিসেম্বর 2024। তো এখানে এখন দিনের বেলা, কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মানে অদ্ভুত ব্যাপার। এই সময় বৃষ্টি কল্পনাই করা যায় না, এই সময় একেবারে বরফে ঢাকা থাকে। আমি অনেক জায়গায় আমার ছবিতে আমি দেখিয়েছি, এই আমাদের বাড়ির সামনেই এখানে নিউ ইয়র্কে, এই ব্রুকলিনে রাস্তা বরফে ঢেকে থাকতো, আর এখন এখানে রাস্তা একদম ফাঁকা, পরিষ্কার, বরফ, একদিন বরফ পড়েছিল ব্যাস, তারপরে আবার টেম্পারেচার উঠে গেল, বরফ গলে গেল। এর কারণে মানুষের শরীরের ওপর মারাত্মক তার ক্ষতিকর প্রভাব পড়ছে, আর নানা রকম বীজাণু যেগুলো এই সময় ঠান্ডাতে মরে যায়, নানা রকম কীট পতঙ্গ, নানা রকম ভাইরাস, নানা রকম ব্যাকটেরিয়া, এই যে সমস্ত জিনিসগুলো এই সময় এই প্রচণ্ড ঠান্ডাতে বেঁচে থাকতে পারে না, সেগুলো সব বেঁচে আছে, আর সেগুলো বংশবৃদ্ধি করছে প্রচণ্ড গতিতে। এর কারণে মানুষ তার সঙ্গে যুদ্ধ করে পেরে উঠছে না। তো তার জন্য হয়েছে প্রচণ্ড কাশি, সে কাশি কিছুতেই যাচ্ছে না। আর এখানে তো আমি লিখেছি যে এখানকার আমেরিকার যা সিস্টেম, এই সময় ডাক্তারের দেখা পাওয়া যাবে না, ডাক্তাররা সব বেশিরভাগ ছুটিতে। হ্যাঁ, হসপিটালে এমার্জেন্সিতে চলে যেতে বলবে, গিয়ে সেখানে তোমাকে বসিয়ে রাখবে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, কোনো ডাক্তার নেই, কিচ্ছু নেই,
মানে তোমার যদি এক্ষুনি মরে যাওয়ার মতো অবস্থা না হয়, যে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে বা গুলি চালিয়েছে কেউ বা কিছু একটা ভয়ঙ্কর কিছু ঘটেছে, এবং এক্ষুনি মরে যাবে তুমি, তাহলে তোমাকে নিয়ে যাবে চিকিৎসা করতে। কিন্তু যদি তোমার সেরকম, আমি যদি গিয়ে বলি যে আমার প্রচণ্ড কাশি হচ্ছে, আমি আমার ডাক্তার নেই বলে আমি এখানে হসপিটালে এমার্জেন্সিতে আমায় আসতে বলেছি, তাই আমি এসেছি, ও দ্যাটস ভেরি গুড, জাস্ট ওয়েট বলে বসে রাখবে, সারাদিন বসিয়ে রাখবে। আর সে ভয়ঙ্কর পরিবেশ, সেখানে নানা রকম রোগাক্রান্ত লোকজন ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, সেসব অন্য কথা। এই বছর আমি যে কাজগুলো করে এলাম, আমি একটু কয়েকটা ছবি আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, মানে আমার নিজেরই এক এক সময় অবাক লাগছে যে কি করে আমি পারলাম। হ্যাঁ, আমি যদি এই বয়সে যা বারবার করে যেটা বলছি, আমার নিজের ঢাক পেটানোর জন্য করছি না এই আলোচনাটা, সবাইকে বারবার করে বলছি যে আমি যদি করতে পারি, তোমরাও করতে পারো। এবং তোমরা করে যাচ্ছ, কিন্তু তোমরা সেটাকে রিয়েলাইজ করছো না যে কত কাজ তোমরা করে যাচ্ছ। হ্যাঁ, তোমরা ভাবছো যে আমি আর কি এমন একটা কাজ করছি, আমি তো একটা কলেজে পড়াই, আমি তো একটা স্কুলে পড়াই, আমি তো গৃহবধূ, হ্যাঁ, আমি তো মানে একটা সামান্য চাকরি করি, হ্যাঁ, আমি তো একটা ব্যবসা করি, রোজ আমি কাজে যাই ফিরে আসি, কাজে যাই ফিরে আসি, এইভাবে আমার জীবন চলছে। হ্যাঁ, কিন্তু আসলে আমরা অনেক কাজ করে চলেছি, কিন্তু আমরা সেটাকে নিজেরা, তার জন্যে আমরা গর্ববোধ করি না যে আমি কত কাজ করে যাচ্ছি। আমি একটা বাচ্চাকে পড়াচ্ছি, হ্যাঁ, আমি সেই একটা বাচ্চাকে মানুষ করছি। এই যে তাকে আমি মানুষ করছি, এই যে তাকে আমি পড়াচ্ছি, তাকে বড় করে তুলছি, ১ বছর ধরে আমি কত কি করলাম। ১ বছর আগে বাচ্চাটা যেরকম ছিল, আজকে বাচ্চাটা তার থেকে কত আলাদা। আমার কাজের জন্যে, আমার পরিশ্রমের জন্যে, আমার স্যাক্রিফাইস এর জন্যে তো সেটা সম্ভব হয়েছে। আমার বুদ্ধির জন্যে সেটা সম্ভব হয়েছে। বিশেষ করে মেয়েরা যারা বাড়িতে থাকেন, হ্যাঁ, তাদেরকে অনেক সময় বাড়িতে একটা এমন একটা অবস্থা যে তার কাজের কোনো দাম নেই আমাদের দেশে। এই আবার একটা কি কাজ? অনেকে আমি বলতে শুনেছি, আমার বউ তো কিছু করে না, আমার বউ বাড়িতে থাকে। মানে এর থেকে নিষ্ঠুর কথা আর কিছু হতে পারে না। কারণ বাড়িতে যে মেয়েটি থাকে, সারাদিন কাজ করে, তাকে কি প্রচণ্ড পরিশ্রমী না করতে হয়। হ্যাঁ? কিন্তু ছেলেরা তার খোঁজও রাখে না। ছেলেরা বেশিরভাগ, বেশিরভাগ বলছি, সবাইয়ের কথা বলছি না, ব্যতিক্রম অবশ্যই আছে। তারা জানেই না যে রান্নাঘরে কিভাবে রান্নাটা ২ আর ২ কিভাবে ৪ হয়, চাল থেকে কি করে ভাত হয়, শুকনো ডাল থেকে কি করে ডাল রান্না হয়, সবজি থেকে কি করে তরকারি হয়, আর মাছ থেকে কি করে মাছের ঝোল হয়, কারোর কোনো ধারণা নেই। হ্যাঁ, কিন্তু তারা সবসময় বলে যে আমার বউ কিছু করে না, ও তো বাড়িতেই থাকে। অর্থাৎ টাকা রোজগারটাই হচ্ছে একমাত্র কাজ। আর যত কাজ, সেটা কোনো কাজ নয়। এই হচ্ছে আমাদের দেশের সিস্টেম। তো সেই জন্য অনেক সময় বিশেষ করে যারা মেয়েরা, তারা বুঝতে পারে না যে তারা কত কাজ করে যাচ্ছে। হ্যাঁ? তো সেই জন্য আমি তাদেরকে বিশেষ করে বলছি। আর যারা অন্যান্য কাজ করছে, আমি ছেলেদের কাজকেও ছোট করে আমি দেখছি না। কিন্তু তারা অনেক সময় বুঝতে পারে না যে মেয়েরা কত কাজ করছে বাড়িতে। হ্যাঁ? আবার যারা মেয়েরা বাইরে কাজ করে, তাদের বাইরেও কাজ করতে হচ্ছে, আবার বাড়িতেও কাজ করতে হচ্ছে। সে বাইরে কাজ করছে বলে বাড়িতে কিন্তু তার ছুটি নেই। মধ্যবিত্ত ফ্যামিলির কথা বলছি। তো যাই হোক, এই হলো ব্যাপার। এখন আজকে আমি বলছি যে এবছর কি, কি কাজ করলাম। তো এবছরে আমার, হ্যাঁ, বিষ্ণুদের একটা কবিতা আছে, দিন শুরু হয় বৃন্দাবনী সারংধ্বনিতে। বহুকাল আগে পড়া কবিতা। তো আমার দিন শুরু হয়েছিল ২০২৪, শুরু হয়েছিল দেশে গিয়ে জানুয়ারি মাসে। সেখানে আমি বোধহয় ১০ই জানুয়ারি ২০২৪-এ আমি ১ম বার দেশে গেছিলাম। ১ম বার বলছি এই কারণে যে এবছর আমায় ২ বার পরপর দেশে যেতে হয়েছে। প্রচণ্ড ধকল আর টাকা পয়সা তো যা খরচা, মানে সে তো চিন্তাই করা যায় না। প্রত্যেকবার অনেকে আমায় জিজ্ঞেস করে যে, "দাদা কত লাগে?" হ্যাঁ, এখান থেকে আমেরিকা থেকে আমরা যেখানে থাকি নিউ ইয়র্কে, সেখান থেকে দেশে কলকাতায় যেতে ১ম কথা হচ্ছে প্রায় ২৪ ঘন্টা টাইম লেগে যায় সব মিলিয়ে। হ্যাঁ? প্লেন চেঞ্জ করতে হয়, মাঝখানে অপেক্ষা করতে হয়। এমনকি আমি যদি নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়াতে আমি আর যাই না, এত বাজে সার্ভিস। কিন্তু যখন যেতাম, সেখানেও ১৫-১৬ ঘন্টা যাওয়ার পরে ১৪ ঘন্টায় পরে দিল্লিতে পৌঁছানোর পরে সেখানে আবার ৬ ঘন্টা দিল্লি এয়ারপোর্টে বসে থাকতে হবে কলকাতায় যাওয়ার জন্য। হ্যাঁ? তো সব মিলিয়ে অনেক লেগে যায়। আর যদি অন্যান্য যেসব এয়ারলাইনে যাই, এমিরেটস বলো, কাতার বলো, হ্যাঁ, এসব ইতিহাদ বলো, যা, যা আছে যত রকম। কলকাতায় তো আজকাল আর বেশি কিছু যায় না। আগে রয়্যাল জর্ডান যেত, এসব যেত, ব্রিটিশ এয়ারওয়েজ যেত, কেএলএম যেত, অনেক কিছু যেত।
লুফতানসা যেত, এখন আর যায় না। ফলে এখন যাওয়ার খুব লিমিটেড যায়। হ্যাঁ, তো আমাদের প্রায় সব মিলিয়ে লেগে যায়। আর প্রত্যেকবার যাওয়া আসাতে আমাদের রাউন্ড ট্রিপ টিকিট কাটতে প্রায়, এখন তো এক আমেরিকান ডলারে প্রায় 85 ভারতীয় টাকা। এখন তো মোদির জমানাতে তো, মোদি যখন ক্ষমতায় এসেছিল 2014-তে, তখন 55-60 পাওয়া যেত এক আমেরিকান ডলার। 55 টাকা দিলে বা 56-57 টাকা দিলে এক আমেরিকান ডলার পাওয়া যেত। এখন মোদির এই 10 বছরে সেই 55-56টা হয়ে দাঁড়িয়েছে 85। এসব নিয়ে কোনো কথা নেই, মানে টাকার কোনো মূল্যই নেই, জাঙ্ক আন্তর্জাতিক বাজারে রুপি। তা আমাদের প্রায় 1 লাখ টাকার মতো লেগে যায় একবার যেতে আসতে দুটো মিলিয়ে 1 লাখ টাকার মতো লেগে যায়। তাহলে ভেবে দেখুন, বা তোমরা ভেবে দেখো যে যাওয়া আসার কি খরচ। যাই হোক, ঈশ্বর এখন সেই ক্ষমতা আমাদের দিয়েছেন। আগে যখন গরিব ছিলাম দেশে, তখন তো আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, তো সেসব কথা আমি আমার স্মৃতিকথা ঘটি কাহিনীতে আমি লিখে রেখেছি। যার ইচ্ছে হয় সে পড়বে, যে উত্তর কলকাতায় কি দারিদ্র্যের মধ্যে আমার সেই জীবনটা কেটেছিল। তো যাই হোক, এবারে প্রথম যখন গেলাম 2024-এর জানুয়ারিতে, তখন প্রথমেই যে কলকাতায় নামলাম, খুব আনন্দ হলো, জয়নগরের মোয়া টোয়া খেলাম, এসব তো হলো। এবারে প্রথম যেটা আনন্দের ঘটনা ঘটলো অন্যরকম, সেটা হচ্ছে আমাকে বোম্বেতে একটা বড় কনফারেন্সে, জাতীয় কনফারেন্সে আমাকে ইনভাইট করেছিল মধু দণ্ডবতে সেন্টিনারি সেলিব্রেশন। প্রফেসর মধু দণ্ডবতে সেই ইন্দিরা গান্ধীর সময় একজন বিখ্যাত সোশ্যালিস্ট নেতা ছিলেন, খুব বড় ট্রেড ইউনিয়ন নেতা, সোশ্যালিস্ট নেতা। তার জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটা কমিটি তৈরি করা হয়েছিল। তারা মুম্বাইতে একটা ন্যাশনাল কনফারেন্স করেছিল, সেখানে আমাকে ডেকেছিল, আমন্ত্রিত। তা আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে অনেকের সঙ্গে দেখা হলো, অনেক কথাবার্তা হলো। সবচাইতে যেটা আনন্দের ঘটনা হলো, বিখ্যাত সমস্ত লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ তো হলোই, আর আমি বলছি আমার এই ছবির লিস্টের মধ্যে যদি আমি চট করে খুঁজে পাই, আমার আবার টবিগুলো এই যে পাওয়া গেছে, কি আনন্দ। তা আমি বলছি, এই ছবিটা চট করে দেখাচ্ছি। এই যে বিখ্যাত অ্যাক্টিভিস্ট, পরিবেশবিদ মেধা পাটকার, তার সঙ্গে সেই কনফারেন্সে আমার দেখা হয়ে গেল। এটা আমার কাছে একটা খুব আনন্দের ঘটনা, যে এত বড় একজন মানুষ, হ্যাঁ, তার সঙ্গে আলাপ পরিচয় হলো, কথাবার্তা হলো। আর ওখানে গিয়ে আরেকটা যেটা জিনিস হলো, সেটা হচ্ছে আরেকজন খুব নামকরা একজন লেখক এবং অ্যাক্টিভিস্ট, অধ্যাপক রাম পুনিয়ানি, যিনি আমারই মতন, আমার ব্যাকগ্রাউন্ডটা আলাদা, আমি ছিলাম আরএসএস। হ্যাঁ, 40 বছর আগে আমি বেরিয়ে চলে এসেছি, তারপর থেকে ওদের এগেনস্টে একটানা আরএসএস, বিজেপি, ধর্মান্ধতা, জামাতপন্থী, উগ্র ইসলাম, উগ্র হিন্দুত্ব, তার বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। অধ্যাপক রাম পুনিয়ানি চিরকালই এই কাজটা করে আসছেন। তো তিনি আমাকে তার একটা কনফারেন্সে আমাকে বক্তা করে নিয়ে গেলেন। ইজ ইন্ডিয়াস ডেমোক্রেসি অন ব্রিঙ্ক অফ টোটাল ডিস্ট্রাকশন। তো আমি সেই ছবিটা আমি দেখাচ্ছি এইখানে মুম্বাইতে। এই যে পিছনে বক্তা হিসেবে আমার নাম দিয়ে ব্যানার করা হয়েছিল, তারা অনেক করেছিলেন আমার জন্যে। হ্যাঁ, তো এইটা আমার কাছে একটা খুব আনন্দের ঘটনা। এটাও আমি এবারে বোম্বেতে গিয়ে করে আসতে পেরেছি। তো এইটা হচ্ছে আমার এবারের দেশে যাওয়ার প্রথম মাসের মানে অভিজ্ঞতা। এবারে জানুয়ারি মাস কেটে গেল, ফেব্রুয়ারি মাসে আমি এবং আমার ওয়াইফ, ও পরে এসেছিল। দেখো কি কাশি হচ্ছে, যাই হোক, আমি খুব দুঃখিত। তো আজকে আমি এটা করতে চাইছিলাম, কারণ আর আমি এবছর করতে পারবো না, সেই কারণে আজকে আমি করছি। আমার এই শারীরিক অসুস্থতার জন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে রাখছি। তা এইটা হলো। এবারে কলকাতায় আরও যেটা একটা খুব আনন্দের ঘটনা, যেটার কথা আমায় বলতেই হবে, সেটা হচ্ছে যে ও মুম্বাইতে আরেকটা যেটা খুব আনন্দের ঘটনা ঘটলো। আচ্ছা আচ্ছা, আপনি ওখানে সমীর মণ্ডল, মুম্বাইয়ের কথা শুনে ভালো। আমার মুম্বাই খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। এবারে আবার মুম্বাই যাচ্ছি ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, মানে আমার ভীষণ, আমার ভারতে গেলে যে জায়গাগুলো
খুব ভালো লাগে। কলকাতা তো লাগেই, কারণ ওখানে আমার জন্ম, কর্ম, ভীষণ ভালো লাগে। কিন্তু মুম্বাই খুব ভালো লাগে। আর বেনারস ভীষণ ভালো লাগে। আমার কতগুলো খুব ইন্ডিয়ায় কতগুলো ফেভারিট জায়গা আছে। হ্যাঁ? তার মধ্যে একটা হচ্ছে বেনারস, একটা হচ্ছে শান্তিনিকেতন, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর মুম্বাই, মুম্বাই খুব ভালো লাগে। হ্যাঁ? আমার পুনেও খুব ভালো লেগেছিল। আমি ২ বার গেছি। আমার পুনেও খুব ভালো লেগেছিল, কিন্তু মুম্বাই আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মুম্বাইয়ের সঙ্গে কলকাতার অনেক মিল আছে। আমি দাদারে ছিলাম। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এইবারে কলকাতায় যেটা, ও মুম্বাইতে আরেকটা যেটা হলো, আম একজন আছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অমরেন্দ্র ধানেশ্বর। অমরেন্দ্র ধানেশ্বর খুব নামকরা উচ্চাঙ্গ সঙ্গীতের গায়ক। তার সঙ্গে আলাপ হলো একটা গ্যাদারিংয়ে, ঘরোয়া। তিনি এবং তার স্ত্রী দুজনেই সঙ্গীত শিল্পী, এবং সেখানে একটা ঘরোয়া অনুষ্ঠানে আমি দেখাচ্ছি যে এই গান গাইছেন আহ, এই যে অধ্যাপক অমরেন্দ্র ধানেশ্বর বসে আছেন, আর উনি গান গাইছেন, ওনার স্ত্রী চমৎকার গান করেন। হ্যাঁ, উনি আবার বাংলা গানও করেন। মানে ওরা সব মানে বাংলা গানের যে ইয়েটা, রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি, এইগুলো সম্পর্কে তারা খুব ওয়াকিবহাল, এবং আমার সঙ্গে একটা ভালো সম্পর্ক সেই থেকে হয়ে গেছে। এবারে কলকাতায় ফিরে এলাম। কলকাতায় আমি হয়তো ঠিক তারিখগুলো ঠিক মতো বলতে পারছি না, একটু গুলিয়ে যেতে পারে, কিন্তু বলছি আর কি। কলকাতায় আমাদের উত্তর কলকাতায় রামমোহন, রাজা রামমোহন রায়ের যে পুরনো বাড়ি, সেখানে তো একটা মিউজিয়াম আছে। জানি না কতজন গেছে। কলকাতাতে এত কিছু দেখবার জায়গা আছে, কলকাতার ছেলেমেয়েরা আর দেখে না। কলকাতার ইতিহাস জানেই না, বাংলার ইতিহাস জানেই না, ভুলিয়ে দেওয়া হচ্ছে। হিন্দি চাপিয়ে দিয়ে আর বলিউড চাপিয়ে দিয়ে বলা হচ্ছে যে তোমরা বাঙালিরা কি করেছো। মানে একটা চরম একটা অত্যাচার চলছে, সাংস্কৃতিক অত্যাচার। তো যাই হোক, রামমোহন রায়ের বাড়িতে যে মিউজিয়াম আছে, সেখানে রামমোহন রায়ের ২৫০ বছর উপলক্ষে একটা বিশেষ অনুষ্ঠান হয়েছিল। সেখানে একটা স্মরণিকা প্রকাশিত হয়েছিল। সেই স্মরণিকাটা প্রকাশ করার জন্যে আমার একটা লেখা, মানে এটা রিসার্চ আর্টিকেল, অনেকদিন আগে থেকে বাংলায়, এটা বাংলায়, তা আমার কাছ থেকে চেয়ে রেখেছিল আমারই এক ছাত্রী। হ্যাঁ, ছাত্রী বলো, বান্ধবী বলো, ছাত্রীই বলবো তাকে। হ্যাঁ, তার নাম হচ্ছে ডক্টর সৌমিতা মিত্র। সে বলল যে পার্থদা, তোমাকে একটা লেখা দিতে হবে এই স্মরণিকার জন্য। আমি বললাম যে আমি লেখা দেব, কিন্তু লেখাটায় কো অথর হিসেবে তোমাকে থাকতে হবে, কারণ আমি অত টাইম দিতে পারবো না। আমি আসল লেখাটা ড্রাফট করে দিচ্ছি, তারপরে সব ঘষা মাজা সমস্ত যা যা রেফারেন্স, রিসার্চ আর্টিকেল তো, তো সেটা তোমায় করতে হবে। সে বললো যে ঠিক আছে, বলে সে তখন ওটা করলো, করে সেইটা বেরোলো। এইটা হচ্ছে রামমোহন রায়ের ওই সেই মিউজিয়াম, রামমোহন রায়ের পুরনো বাড়ির সামনে, এই আমহা স্ট্রিটে এইখানে রয়েছে। এইখানে আমরা দাঁড়িয়ে আছি। সৌমিতা আমার আরেকজন খুব প্রিয় ছাত্র, তাকে আমি খুব ভালোবাসি, অভিষেক। সে এসেছিল। অভিষেকের সঙ্গে, আজমলের সঙ্গে, আমার কয়েকজন খুব যারা কাছের, তাদের কয়েকজনের নাম আমাকে এখানে করতেই হবে। তার মানে যে যাদের নাম করছি না তারা আমার কাছের নয় তা নয়, কিন্তু আমি বলছি যাদের কথা চট করে মনে পড়ে যায়। তার মধ্যেই অভিষেক মাইতি, তারপরে আজমল হোসেন, কামরুজ্জামান খান, মোহাম্মদ আল্লাহ রাখা, হ্যাঁ, সৌমিতা মিত্র, এরকম কয়েকজনের নাম চট করে আমার মাথায় আসে। কারণ যখনই আমি আমাদের জিনিয়াস আহমেদ, সে আমার যে কত কাজ করে দিয়েছে, সেজন খুব দক্ষ টেকনোলজির একজন বিশেষজ্ঞ, ওয়েবসাইট তৈরি, ব্লগ তৈরি, ইউটিউব এডিটিং, কত যে আমার কাজ জিনিয়াস করে দিয়েছে তার কোনো সীমা পরিসীমা নেই। তো আমি জাস্ট চট করে কয়েকজনের নাম বলছি আর কি, যে এরা সবসময় আমাকে ভীষণ সাহায্য করে সব ব্যাপারে, আমার পাশে থাকে, আমার সঙ্গে দেখা করতে আসে অনেকবার। এবারে তার সঙ্গে সঙ্গে যেটা হলো, আচ্ছা এই হয়ে গেল কলকাতার একটা কাজ হয়ে গেল। এবারে আমার এক নতুন বন্ধু অনিরুদ্ধ ঘোষ, সে আবার আমার প্রতিবেশী, আমাকে নিয়ে গেল। জানতে পারলাম যে অনিরুদ্ধর নিজের দাদা হচ্ছে মানে বিশাল বিখ্যাত পরিচালক, চিত্র পরিচালক গৌতম ঘোষ। এলাম যে অনিরুদ্ধ ভাই, আমাকে একটু নিয়ে চলুন গৌতম দার সঙ্গে একবার দেখা করবো। বলছে চলুন, বলে নিয়ে গেল। গৌতম দার সঙ্গে আমার দেখা হলো। আমার দুজন যারা খুব ফেভারিট
চিত্র পরিচালক। সত্যজিৎ রায়ের সঙ্গে তো আমার কোনোদিনও দেখা হলো না, কারণ আমায় কেউ বলে দেয়নি যে গিয়ে দেখা করা যেতে পারে, উনি তাড়িয়ে দেবেন না, আমার কোনো কোনো বুদ্ধি কেউ দেয়নি। আর আমি তো তারপর দেশ থেকে চলে এলাম, আর অনেক দিন দেশে যাইনি, যেতে পারিনি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তারপর সত্যজিৎ রায় চলে গেলেন, আর কোনোদিনও হলো না। তার ছেলের সঙ্গে সন্দীপ রায়ের সঙ্গে আমার একটু যোগাযোগ হয়েছে, বেশ কয়েকবার দেখাও হয়েছে, কিন্তু সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা হয়নি। কিন্তু আরও যারা আমার খুব, তপন সিংহের সঙ্গেও দেখা হয়নি, হ্যাঁ, কিন্তু পরিচয় হয়েছে বুদ্ধদেব দাশগুপ্ত আর গৌতম ঘোষের সঙ্গে। আবার বুদ্ধদাও চলে গেলেন। বুদ্ধদা আমার বইয়ের ঘটি কাহিনীর প্রচণ্ড প্রশংসা করলেন, কত কি করলেন, কত আমাকে নিয়ে এখানে গেলেন ওখানে গেলেন। আবার যখন বেশ ভালো একটা দাদার মতন একজন বন্ধু পেলাম, বুদ্ধদা চলে গেলেন। এবারে গৌতম দার সঙ্গে আমার আলাপ হলো, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তাই ছবিটা দেখালাম কি, আচ্ছা এই যে গৌতম দার সঙ্গে আমার দেখা হলো, গৌতম দার বাড়িতে দক্ষিণ কলকাতায় গোল পার্কে। তো এই হলো গৌতম দার ছবি। তো এইসব অনেক কিছু কাজ এবারে করে এলাম। তারপরে গেলাম মুর্শিদাবাদ। এর মধ্যে আবার রাহুল মুখার্জির সঙ্গে দেখা হলো। রাহুল মুখার্জির মেয়ের বিয়েতে কলকাতায় ক্যাথিড্রাল চার্চে, সেখানে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে আমার সঙ্গে রাহুল মুখার্জির অনেক দিনের যোগাযোগ, অত্যন্ত প্রোগ্রেসিভ, দারুণ, ইংল্যান্ডে ডাক্তারি করেন, বার্মিংহ্যাম। আমার মতো ডক্টরেট ডাক্তার না, আসল ডাক্তার। আমরা নকল ডাক্তার, ওরা হচ্ছে আসল ডাক্তার। আমার একবার চিকিৎসাও করেছিলেন। আমি ইংল্যান্ডে একবার পড়ে গিয়ে আমার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আমাকে ওই রাহুল মুখার্জি চিকিৎসা করেছিলেন। যাই হোক সেসব, কিন্তু উনি একজন অ্যাক্টিভিস্ট ডাক্তার, অনেক কাজ করছেন বাংলায়, অনেক ভালো ভালো কাজ করছেন, বিশেষ করে পরিবেশ সংক্রান্ত কাজকর্ম অনেক কিছু করছেন। এবারে সেখান থেকে একটা আমাদের নবিউল ইসলাম এবং আরও কয়েকজন, হ্যাঁ, তারা একটা বড় অনুষ্ঠান করলেন মুর্শিদাবাদে, সাম্প্রদায়িকতা বিরোধী সেমিনার এবং প্রকাশ্য মিটিং। সেখানে আমাকে নিয়ে গেলেন। আবার আমি আমার সঙ্গে করে ট্যাঙ্কে করে নিয়ে গেলাম আমার এক ভাইয়ের মতো, খুবই কাছের, সৌমিত্র দস্তিদার নাম করা ডকুমেন্টারি ফিল্ম মেকার। এই যে আমি, আমার পাশে মোটা গোঁফ, সবুজ মতন জ্যাকেট পরা, আর সৌমিত্রকে সবাই চেনে, আমার থেকে অনেক বেশি চেনে। সৌমিত্রর সঙ্গে মুর্শিদাবাদে খুব ঘোরা হলো, খুব বেড়ানো হলো, একজন ডাক্তারের বাড়িতে থাকা হলো, সব অনেক কিছু হলো। তারপরে সেখান থেকে ফিরে এসে কলকাতায় আমার প্রিয় স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সরস্বতী পুজো। আমার আবার সরস্বতী পুজো ভীষণ ভালো লাগে। তা আমাদের স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সরস্বতী পুজোয় যে লেখা আছে, কলকাতা মানিকতলা, ফেব্রুয়ারি কত, ফেব্রুয়ারি 14। তা এই হয়ে গেল কলকাতা, কত কি যে করেছি। তারপরে আরও হলো যেটা, এবারে এবারে এক টানা বিভিন্ন জায়গাতে গিয়ে এই এই বিজেপি আরএসএসের বিরুদ্ধে, হ্যাঁ, অত্যাচারের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেলাম। দেখো, আজমল মনে করিয়ে দিল সাতিয়ার মারুফের কথা। আমি বলবো, আমি ভুলে যাইনি, সাতি মারুফের কথা আমি ভুলে যাইনি, কারণ আমার বই বেরিয়েছে এবারে অভিযান থেকে, আবার সামনে বছর বেরোচ্ছে, তো ফলে তাদের কথা আমি কি করে ভুলতে পারি। কিন্তু তার আগে যেগুলো, সেগুলো আমি একটু চট করে বলছি। আমাদের ইন্দ্রজিৎ সেন, যিনি বঙ্গদর্শন ওয়েব ম্যাগাজিন বার করেন, দারুণ পোর্টাল, তাতে আমার একটানা ধারাবাহিক লেখা বেরিয়েছে, অসাধারণ ভালো কোয়ালিটির। তিনি এবং তার ভ্রাতৃবধূ মধুচন্দা, তারা একটা, ওদের আড্ডা হয়, সেখানে আমাকে ডাকলেন কলকাতায়। সেখানে গিয়ে আমি একটুখানি জ্ঞান দিলাম, যেরকম আমি দিয়ে থাকি। তো সেখানে একটা হলো সেই আড্ডা, এবং এবং ইনি হচ্ছেন ইন্দ্রনীল সেনের ওয়াইফ, আর ইন্দ্রজিৎ সেন হচ্ছে ইন্দ্রনীল সেনের দাদা। তো ওরা আমাকে, এই হচ্ছে তার ছবি, এই দার্জিলিংয়ে নিয়ে গেলেন। দার্জিলিংয়ে গেলাম আমি এবং আমার ওয়াইফ, আমরা দার্জিলিংয়ে গেলাম। এই পেছনে ইন্দ্রজিৎ সেন দাঁড়িয়ে আছেন। এইটা হচ্ছে কেভেন্টার্স, ওইখানে দার্জিলিংয়ে যে বিখ্যাত
সত্যজিৎ রায়ের গল্পে কেভেন্টার্সের ইয়ে পাওয়া যায়। তো সেইখানে গিয়ে আমরা খুব আনন্দ করলাম। একটু ঠান্ডা লেগে গেল, দার্জিলিংয়ের ওয়েদারটা স্যুট করেনি। আম, অনন্যাদি আমাকে একটা দুর্দান্ত উপহার দিলেন, সেটার কথা না বলে থাকতে পারছি না। আহ, কলকাতায় জানি না হঠাৎ আমাকে একটা দুর্দান্ত উপহার এমন দিয়ে বসলেন যে আমি লজ্জায় পড়ে গেলাম। একদম পুরো ব্রাসের আহ, তৈরি করা একটা দুর্গার মূর্তি, অসাধারণ শিল্প, অসাধারণ কাজ। হ্যাঁ, আমাকে হঠাৎ দিয়ে বসলেন। তা আমি তো একেবারে কমপ্লিটলি ফ্লোর্ড, যাকে বলে না ইংরেজিতে। একটা আমার ইংরেজি ক্লাসটার কথা বলতে হবে। তার আগে বিশাল কনভেনশন হলো, মোদিহটা কনভেনশন। সেখানে আমাকে নিয়ে গেল দেশ বাঁচাও গণমঞ্চ। সেখানে আমাকে একটা বক্তৃতা, মানে অনেকে কথা বললেন, আমাকেও কথা বলতে হলো। ইউনিভার্সিটি ইনস্টিটিউটে, কলেজ স্ট্রিটে, যেখানে আমি বললাম যে আমি সেই 1974 সালে এখানে জয়প্রকাশ নারায়ণের ফ্যাসিবাদ বিরোধী কনভেনশনে এসেছিলাম ছাত্র হিসেবে। তখন আমি অল্প বয়স, হলে বসেছিলাম। আর আজকে ঠিক 50 বছর পরে 2024-এ আমি এখানে আরেক ফ্যাসিবাদ, আরো অনেক ভয়ঙ্কর আসল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এখানে আমি এসেছি। তো আমাকে তারা বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিলেন। বক্তৃতা দেওয়া হলো, দুর্দান্ত একটা অনুষ্ঠান হলো। এই যে তার ছবি। হ্যাঁ, এবং এখানে একটা লক্ষ্য করবেন যে আমার জামাটার পাশ দিয়ে মনোজ মিত্রকে দেখা যাচ্ছে। মনোজ মিত্র এসেছিলেন, আরও অনেকে এসেছিলেন। তারপরে তো মনোজ মিত্র চলে গেলেন। কিন্তু যার সঙ্গে আমার একটা দুর্দান্ত আলাপ হয়ে গেল এবারে, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের আম, আহ, ইয়েতে, আমাদের ভাষা আন্দোলনের দিন ওইখানে একটা দারুণ অনুষ্ঠান হলো ভাষা দিবস উপলক্ষে। সেটা হচ্ছে রানু ছায়া মঞ্চ, যেটা হচ্ছে আমাদের ওই একাডেমি অফ ফাইন আর্টসের বাইরে। সেইখানে হঠাৎ আমার সঙ্গে আলাপ হয়ে গেল। যা, চলে যাচ্ছে। এই যে বিখ্যাত, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, এই যে ঐতিহাসিক গান, সেই গানের জনক এবং গায়ক প্রতুল মুখোপাধ্যায়। তার সঙ্গে এবারে আলাপ হলো। সেটা আমার জীবনের একটা সামান্য, এই জীবনের একটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। এবারে যেটা বলতেই হবে সেটা হলো যে প্রথমবারে জানুয়ারি থেকে মার্চের শেষ, জানুয়ারি থেকে মার্চের শেষ, সেইখানে মার্চের শেষে আমার বই বেরোলো। হ্যাঁ, এই অভিযান থেকে, যেখানে অভিযানের কর্ণধার মারুফ হোসেন এবং তার স্ত্রী স্বাতী তলাপাত্র কথাটা যেখানে আসবে, তাদের কথা ভোলা অসম্ভব। তা সেইখানে একটা অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে আমার এই বইটা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো, ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে। সেখানে এই যে ডান দিকে নীল জামা, আমার পাশে দাঁড়িয়ে আছে মারুফ লম্বা, আমার পাশে সৌমিত্র, তার পাশে শুদ্ধ সত্য, তার পাশে উজ্জয়িনী, এবং উজ্জয়িনী হচ্ছেন haritbooks.com, যেখানে আমার সব বই পাওয়া যায়, অনেকে জিজ্ঞেস করে। উজ্জয়িনী মিত্র, এবং মাঝখানে দোলা সেন, তিনিও এসেছিলেন আমার এই বইটা। এবারে যেটা হলো সেটা হচ্ছে আমাকে আমেরিকাতে ফিরে আসতে হলো, এবং আমেরিকাতে আসতেই হলো কারণ আমার ফ্যামিলিতে এত ইম্পর্টেন্ট কাজ সব আগে থেকে ঠিক করা আছে। আমার নাতির অন্নপ্রাশন সব আগে থেকে ঠিক করা আছে, আমি সেখানে না এলে কি করে হবে? সে আমার হাতেই ভাত খাবে। হ্যাঁ, প্রতুল মুখোপাধ্যায়। হ্যাঁ, প্রতুল মুখোপাধ্যায়ই তো বললাম, নাকি আমি কি বললাম? প্রতুল মুখোপাধ্যায়, হ্যাঁ। আচ্ছা, তো ফিরে আসতে হলো, কিন্তু একটা শর্তে ফিরে এলাম, যে আবার আমি ফিরে যাব। কারণ ওই লড়াইটা সেই 2024-এর লোকসভা নির্বাচনের আগের লড়াইটা কিন্তু তখন শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর এই দেশ বাঁচাও গণমঞ্চে যারা, তারা আমাকে যে কোনো কারণেই হোক তারা আমাকে খুব চাইছিলেন। তো আমি 1 মাসের জন্যে নিউ ইয়র্কে ফিরে এলাম। আবার সেই 1 লাখ টাকার টিকিট কেটে, কেউ আমাকে টাকা দেয়নি। আমাকে নিয়ে অনেক রকমের অনেক কথা আমি শুনেছি। আমি নাকি তৃণমূলের কাছে টাকা খেয়ে এসব করেছি। কেউ আমাকে কোনো টাকা দেয়নি, আমি নিজের ইচ্ছেতে গেছি, নিজের টাকায় গেছি। ঠিক আছে?
এটা বলে রাখছি কারণ এই নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, অনেক কথা আমি শুনেছি, অনেক নোংরা কথা, অশ্লীল কথা, কুৎসিত কথা তার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। যাই হোক, তাতে আমার কিছু যায় আসে না, কারণ কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? ছোটবেলা থেকে শুনে আসছি। তা আমি এটাতে খুব বিশ্বাস করি। রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার কুকুর চিৎকার করবেই। বড়লোক মানে সম্ভ্রান্ত কুকুর দেখলে রাস্তার কুকুররা চিৎকার করে। তা সম্ভ্রান্ত, আমি যদি একটা সম্ভ্রান্ত কুকুর হই, আমি রাস্তার কুকুরদের কথায় আমি কান দিই না। তো এই হলো আমার কথা। তো এই সব হলো। এইবারে একটানা এবারে দেশে ফিরে গিয়ে যেটা শুরু হলো, সেটা হচ্ছে একটানা বিভিন্ন জায়গাতে, কিন্তু তার আগে আমি একটা খুব দুঃখের কথা বলবো আর একটা খুব আনন্দের কথা বলবো। এটা আমায় বলতেই হবে। হ্যাঁ? সেটা হচ্ছে আমার একজন ভীষণ, ভীষণ, ভীষণ প্রিয় দাদা, যিনি আমাদের জীবনে যে কত উপকার করেছেন আমি বলে শেষ করতে পারবো না। এই বদিউস সালাম, সালামদা, সালাম সারোয়ার, যিনি আমাদের এই ব্রুকলিনে আমাদের একদম ফ্রেন্ড ফিলোসফার গাইড ছিলেন, তিনি চলে গেলেন। আমাদের ছেড়ে চলে গেলেন চিরকালের মতো। কিন্তু আমি তখন দেশে ছিলাম, তা আমি সেই শেষটায় থাকতে পারিনি। ওই যে ফিরে এলাম মাঝখানে ১ মাসের জন্যে, মে মাসটায়, সেই সময় এখানে তার একটা স্মৃতি তর্পণ অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি গিয়েছিলাম শ্রদ্ধা জানানোর জন্য। কিন্তু সালামদা বাংলাদেশের, ঢাকার, উনি আমাকে প্রথমবার বাংলাদেশে আমাকে নিয়ে গিয়েছিলেন। প্রথমবার বাংলাদেশ দেখার সৌভাগ্য হয়েছিল সালামদার জন্য। আর উনি যে কত উপকার করেছেন আমার কোনো বলে শেষ করা যায় না। সালামদা চলে গেলেন, সালামদাকে আর দেখতে পেলাম না, এটা একটা বিশাল দুঃখ থেকে গেল। আর আনন্দের কথা যেটা, সেটা হচ্ছে ফিরে যখন গেলাম, তখন আমার নাতনি বলল যে, দাদু তুমি ফিরে এসেছো, তোমার জন্য আমি একটা জিনিস তৈরি করে রেখেছি। আমি বললাম কি জিনিস? বলে এই যে তোমার জিনিস, বলে আমার কপালে রাজটিকা লাগিয়ে দিল। তার নিজের তৈরি করা একটা ঘোড়ার স্টিকার, গালে একটা, মাথায় একটা, বলে এবার তোমাকে একটা ছবি তুলতে হবে। এটা হচ্ছে আমার আনন্দের ঘটনা। এই আনন্দ নিয়ে আমি এদেশে থাকি। এই নিঃসঙ্গতার মধ্যে, সবকিছুর মধ্যেও এবারে শুরু হলো দেশে ফিরে গিয়ে ওই যে ঘোড়দৌড়ের কথা বলছি। ঘোড়দৌড় চলতে থাকলো, চলতে থাকলো, চলতে থাকলো, চলতে 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 কত জায়গায় গেলাম, কত মিটিং করলাম, কত কি করলাম। তার মধ্যে অসংখ্য মিটিং, অসংখ্য মিটিং। তার মধ্যে একটা মিটিং, এইখানে একটা ছবি আছে, বেশি ছবি নেই, এই একটা ছবি আছে, সেটা হচ্ছে এই মনীষা বন্দ্যোপাধ্যায়, যিনি আমার একজন মানে ভগ্নী, প্রতিম, অ্যাক্টিভিস্ট, বন্ধু বান্ধবী, অসাধারণ কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে এখানে বোলপুরে কতগুলো মিটিং হলো, সেখানে আমি গিয়েছিলাম। আর যেটা হলো, আর যেটা হলো শান্তিনিকেতনে, শান্তিনিকেতনেও দুবার গেছি। আজ যেটা হলো সেটা হচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিনে সেই ঐশ্বরিক একটা অভিজ্ঞতা হলো, যেটা কোনোদিনও স্বপ্নেও হয়নি, জীবনে অভিজ্ঞতা হতে পারিনি। রবীন্দ্র জন্মোৎসবের দিন আমি শান্তিনিকেতনে গেলাম এবং সেখানে একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি। সেই ভিডিওটা যতবার দেখি আমার ততবার গায়ে কাঁটা দেয়। হ্যাঁ, দিদিভাই দারুণ কাজ করছে, অসাধারণ, অসাধারণ। এরকম এসব, এদের সঙ্গে মহতী নারীদের সঙ্গে যোগাযোগ আমার জীবনের একটা আশ্চর্য ঘটনা। এই যে আমি এইটা দেখাচ্ছি। शुद्धम अपापविद्धम कबीर मनीषी परिभू स्वयं भूरियाथा तथ्यतूर्तान् व्यदधात् शाश्वतीभ्य समाभ्य सपर्यगा। অসাধারণ অভিজ্ঞতা। রবীন্দ্রনাথের জন্মদিনে স্তোত্রপাঠ হচ্ছে, তারপরে গান শুরু হলো। প্রাচীন রজনী নাশো নূতন প্রাণ দাও, দাও হে সখা। সেই গান শুনে এলাম শান্তিনিকেতনে। আমাদের মহাকবির জন্মদিনে জীবন ধন্য হলো।
এইসব করেছি। অনেক, অনেক, অনেক বোধহয় ৫০, ৬০, ৭০টা মিটিং করেছি সারা বাংলায়। কলকাতায় আমার পুরনো পাড়ায় গিয়ে মঞ্চে দাঁড়িয়ে একাধিক মিটিং করে এসেছি। উত্তর কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতা, কিছু বাকি রাখিনি। তারপরে তো মেদিনীপুর, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, বর্ধমান, বীরভূম অনেক করেছি। খুব ভালো লেগেছে। একটা ভালো কাজ করেছি। তার ফলে সবাইয়ের মিলিত প্রচেষ্টার ফলে আমরা পশ্চিমবাংলায় আরও একবার এই ফ্যাসিস্ট, ধর্মান্ধ, বর্বর সাম্প্রদায়িক শক্তিকে আমরা ঠেকিয়ে রাখতে পেরেছি। এবং এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। আমি সেই লড়াইয়ের সঙ্গে আছি। আমি কোনো পার্টি করি না। আমি এই লড়াইয়ের সঙ্গে আমি আছি। এবারে যেটা হলো, আরও একটা সুন্দর জিনিসের কথা বলছি ফিরে আসার আগে। দক্ষিণ ২৪ পরগনায় আমি যেখানে আগে ৪ বছর ছিলাম সুন্দরবনে, সেখানে একটা স্কুলে আমাকে নিয়ে গিয়েছিল দেখাতে। এই জিনিয়াস আমাকে নিয়ে গিয়েছিল। আহ, আহ, উজ্জ্বল বাবু আছেন কর্ণধার, তিনি এবং জিনিয়াস আমায় নিয়ে গেছিল। সেখানে আমি একটা ক্লাসে বাচ্চাদেরকে আমি একটুখানি বিজ্ঞান পড়িয়েছিলাম বাচ্চাদের মতন করে। একটা বল হচ্ছে পৃথিবী, আর একটা বল হচ্ছে সূর্য। এইসব করে খুব আনন্দ হয়েছিল। আর এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে দারুণ একটা আনন্দের, দুটো আনন্দের ঘটনা বলে এখনকার মতো শেষ করছি, কারণ এটা তো কত বলবো। একটা হচ্ছে যেটা, সেটা হলো বাজে ঘটনা যেটা ঘটলো, সেটা ট্রাম্পের পুনর্নির্বাচন। সেটার জন্য তার এগেনস্টে কাজ করেছি। হ্যাঁ, বিবেকানন্দ আদর্শ বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবনে, সেখানে গিয়েছিলাম। তো ট্রাম্প ফিরে এলো, সেটাও দেখলাম চোখের সামনে। তার জন্য এবারে ২১শে জানুয়ারি তার দ্বিতীয় টার্মের শুরু হবে, এবং ভয়ঙ্কর সেসব কথা আমি পরে বলবো। যাক গে, আনন্দের কথা বলছি। একটা হচ্ছে আমাদের ব্রুকলিনের বাগান, আমাদের বাড়ির পিছনের যে ছোট্ট সবজির বাগান, সেটা একেবারে গ্র্যান্ড সাকসেস। শুরুটা কিন্তু আমি করতে পারিনি, আমি তখন দেশে ছিলাম। আমার ওয়াইফ, আমার স্ত্রী মুক্তি, আর আমাদের একদম নিজেদের পরিবারের মতন, হ্যাঁ, বাংলাদেশের মেয়ে সীমা, ওরা ওখানে সব বীজ টিজ লাগিয়ে শুরুটা করে দিয়েছিল। তারপরে আমি এসে পরিচর্যা করে, ওটা আমার একটা ভীষণ আনন্দের জিনিস। জুন মাসে ফিরে এলাম তো, তা জুনের শেষ থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ৪ মাসে সেই বাগান একেবারে দুর্দান্ত বাগান হয়ে গেল। এবারে এমন বাগান হলো, দুটো ছবি দেখাচ্ছি। এটা আমার একটা খুব মজার ছবি, এইটা দেখাচ্ছি। এই যে আমাদের বাগানের, আমি দাঁড়িয়ে আছি, এই যে পেছনে ব্রুকলিনের বাড়িঘর দেখা যাচ্ছে, আর তার মধ্যে বাগান। আর এই আমার বাগানের বিশাল কুমড়ো, লাউ কুমড়ো এবারে মানে যা হয়েছে সে একেবারে চিন্তার বাইরে। এই যে দারুণ আনন্দ হয়েছে। এইসব করি আর কি, এইসব করতে আমার খুব ভালো লাগে। কিন্তু যে দুটো আহ, ঘটনা বলে যেটা শেষ করব আজকের মতন, তার মধ্যে একটা হচ্ছে একেবারে শেষের দিকে আমাদের আফ্রিকা ভ্রমণ। আমরা কেনিয়া বেড়াতে গিয়েছিলাম। আমাদের অনেক কালের ইচ্ছে ছিল যে আমরা আফ্রিকাতে একবার যাব, কারণ ইউরোপে তো সবাই যায়, আমরাও গেছি অনেকবার, নানান দেশে। হ্যাঁ, ভারতে তো সব সময় যাই, বাংলাদেশে অনেকবার গেছি। তারপরে সেন্ট্রাল আমেরিকাতে গেছি, কোস্টারিকা, মেক্সিকোতে গেছি, কিন্তু আমাদের আফ্রিকায় কখনো যাওয়া হয়নি। এবারে আমরা আফ্রিকায় গেলাম প্ল্যান প্রোগ্রাম করে। সেইখানে গিয়ে এই যে কেনিয়া এবং তানজানিয়ার বর্ডারে আমি দাঁড়িয়ে আছি। এই যে আমাদের গাড়ি, এ দেখো, একদিকে লেখা আছে কেনিয়া, একদিকে লেখা আছে তানজানিয়া। কোনো সীমানা, কোনো কাঁটা তার নেই, কোনো বেড়া নেই, কোনো সৈন্যবাহিনী নেই, কোনো অত্যাচার নেই, কিচ্ছু নেই, কোনো ভায়োলেন্স নেই, কিচ্ছু নেই। একদিকে কেনিয়া, একদিকে তানজানিয়া। আর এই দুটো ছবি দেখাচ্ছি, সেই চাঁদের পাহাড়ের বিখ্যাত বাওবাব গাছ, সেই গাছের নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর দুপুরবেলায় আমরা ওখানে একটু খাচ্ছি লাঞ্চ। এটা হচ্ছে একটা ছবি। আর আরেকটা ছবি হচ্ছে, এই ছবিটা আমি ফেসবুকে পোস্ট করেছি, সবাই খুব ভালো লেগেছে। এই ছবিটা আরেকবার দেখাচ্ছি। আমাদের নতুন ক্যামেরায় এই একটা ছবি তোলা হয়েছে।
মাসাই মারা রিজার্ভ ফরেস্ট, নেচার প্রিজার্ভ, পৃথিবী বিখ্যাত, সেইখানে দাঁড়িয়ে আছেন চিতা মহারাজ। এই হচ্ছে একটা ছবি, এই একটা ছবি। আর আরেকটা যেটা শেষ বলে শেষ করব, সেটা হচ্ছে এবারে আমার ইংরেজি ক্লাস, যে ক্লাসটা আমি ফেসবুক এবং ইউটিউবে দিয়ে যাচ্ছি, অনেক কাল ধরে দিয়ে যাচ্ছি, কিন্তু আগে অত সিরিয়াসলি করিনি। এবারে মার্চ মাসে 2024-এ হঠাৎ একটা ক্লাস, কেন জানি না, ভীষণ জনপ্রিয় হয়ে গেল। হঠাৎ মানে ভগবান বললেন যে ঠিক আছে, অনেকদিন ধরে করছিস, চল এই ক্লাসটা তোকে একটু আমি ফেমাস করে দিই। তা হঠাৎ ফেমাস করে দিলেন। তাতে দেখো, আমি এইটা দেখাচ্ছি তোমাদের, একটা ক্লাসেই 4,53,000 ভিউজ, 31 মিনিট, মানে আধ ঘন্টার ক্লাস আমি এই ব্রুকলিনের বাড়িতে বসে দিয়েছিলাম, 3 তলায় আমাদেরই বাড়িতে। দেখো লেখা আছে 453K, দেখতে পাচ্ছ তো? এইটা আমার এবারে দারুণ একটা ব্যাপার হলো। তারপর থেকে আমার এই ইউটিউবের ইংরেজি ক্লাস, ফ্রি ইংরেজি ক্লাস আমি চেষ্টা করি সপ্তাহে একবার করে দিতে, যারা ইংরেজি শেখার সুযোগ পায়নি তাদের জন্যে। সারা পৃথিবী থেকে বাঙালি ছেলেমেয়েরা 8 থেকে 80 পর্যন্ত বয়সের মানুষ নিচ্ছে। তো এই কাজগুলো এবছর করতে পেরেছি, খুব আনন্দ হয়েছে। তাই এই কথাগুলো বললাম, আবার বলছি, নিজের ঢাক পেটানোর জন্য নয়, লড়াই করে যাচ্ছি, লড়াই করে যাব যতক্ষণ দেহে আছে প্রাণ। সেই সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। নবজাতকের কাছে, আমার ছাত্রছাত্রীদের কাছে, শুভানুধ্যায়ীদের কাছে, বন্ধু বান্ধবীদের কাছে, সবার কাছে আমার এই দৃঢ় অঙ্গীকার, আমার সাধ্যমতো আমি আমার কাজ করে যাব। যতক্ষণ দেহে আছে প্রাণ, যতক্ষণ পর্যন্ত ঈশ্বর আমাকে সেই কাজ করার শক্তি সামর্থ্য জুগিয়ে যাবেন, আমি এই কাজটা করে যাব সারা পৃথিবীর মানুষের জন্যে, বিশেষ করে আমাদের দেশের জন্যে, এবং বিশেষ করে আরও বেশি করে বাঙালিদের জন্যে। 31শে জানুয়ারি আবার দেশে আসছি, সবাই ভালো থাকো। ইউটিউবে আমার সব, পার্থ ব্যানার্জিতে চ্যানেলে আমার সব ক্লাস, সব আলোচনা, সব কিছু সেভ করা থাকবে। ভালো থাকো সবাই।